ইভিনিং সবাইকে। আজকে আমরা 2 সেপ্টেম্বর যত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলি রিলেটেড কি কোশ্চেন আছে দেখব এবং সেগুলোর ডিটেলস অ্যানালাইসিস করব। তো শুরু করছি আজকে আমরা আমাদের প্রথম কোশ্চেন নিয়ে। হাউ মেনি পিপুল ওয়ার অ্যাডেড দি রোমান ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফর দি ইয়ার 2024 সালের জন্য কতজনকে জার্মান ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হয়েছে? এটা অ্যান্সারে 5 জনকে পুরস্কারটি প্রদান করা হয়েছে। এবার দেখে নিই তারা কোথা থেকে কোন দেশের বাসিন্দা। এই 2024 সালের জন্য 5 জন প্রাপ্যকে জার্মান ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হয়েছে। এখানে বিজয়ী তালিকায় ভুটান থেকে কর্মা ফুনটোসো, জাপান থেকে মিয়াজিকা হাওয়ার, ভিয়েতনাম থেকে নগোয়েন থি এনজান ফুং এগুলো এনগক ফুডুং, ইন্দোনেশিয়া থেকে ফারবিজা ফারহান, থাইল্যান্ড থেকে গ্রামীণ চিকিৎসক আন্দোলন। এইটা 4 জন ইন্ডিভিজুয়ালকে আর এইটা একটা গ্রুপকে দেওয়া হয়েছে। টোটাল 5টা 5 জন এবং একটা সংস্থাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। দেখে নিতে ছবিগুলো একবার। এই যে ভিয়েতনাম থেকে ইনি পেয়েছেন, ভুটান থেকে ইনি, এই যে জাপান, এই যে এই গ্রুপটাকে পেয়েছে রুরাল ডক্টর সোসাইটি, থাইল্যান্ড থেকে এদেরকে দেওয়া হয়েছে, আর এই যে ইন্দোনেশিয়া থেকে এনাকে দেওয়া হয়েছে। টোটাল 5টা 4 জন আর 5টা গ্রুপকে একটা গ্রুপকে দেওয়া হয়েছে। আর নেক্সট কোয়েশ্চেন চলে যাই। হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু উইন 2 অ্যাথলেটিক মেডেল ইন প্যারালিম্পিক? প্যারালিম্পিক 2টি অ্যাথলেটিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলাকে? এটার অ্যান্সার হবে প্রীতি পাল। প্রীতি পাল এই 2024 প্যারালিম্পিকে প্রথম মহিলা যিনি 2টো মেডেল পেয়েছেন। প্যারালিম্পিকে প্রথম 2টো মেডেল পাওয়া ভারতীয় মহিলা উঠেছেন প্রীতি পাল। এই যে প্রীতি পাল প্রথম ভারতীয় মহিলা যিনি প্যারালিম্পিকে 2টি অ্যাথলেটিক পদক জিতেছেন। তিনি প্যারিস 2024 প্যারালিম্পিকে 100 মিটার 200 মিটার T35 উভয় বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করে কৃতিত্ব অর্জন করেছেন। তার ছবিটা দেখে নিই, প্রীতি পালের ছবিটা। এই ইনি প্রীতি পাল, ইনি 100 মিটার এবং 200 মিটার T35-এ ব্রোঞ্জ মেডেল জয়লাভ করেছেন। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হুইচ এআই সাইট ওয়াজ লঞ্চ বাই রিলায়েন্স গ্রুপ? রিলায়েন্স গ্রুপ কোন এআই সাইট চালু করেছে? এটার অ্যান্সার হবে জিও ব্রেন নামে রিলায়েন্স গ্রুপ একটা এআই সাইট চালু করেছে। দেখে নিই এটা নিয়ে। রিলায়েন্স গ্রুপ সম্প্রতি জিও ব্রেন নামে একটি এআই সাইট লঞ্চ করেছে। এই সাইট রিলায়েন্সের বিভিন্ন ব্যবসা এবং টেলিকমিউনিকেশান, এনার্জি আর রিটেল এগুলি সবগুলির মধ্যে একটা কমিউনিকেশান সৃষ্টি করে বিজনেসে তাদের হেল্প করবে। যে খুচরো জার্নি জুড়ে এআই তত্ত্বাবধান করার জন্য ডিজাইন করা বিভিন্ন সরঞ্জাম প্ল্যাটফর্ম রয়েছে এই এআইটাই। ওটা আসার পর আরও ভালোভাবে জানা যাবে। এখন বর্তমানে জাস্ট লঞ্চ হয়েছে জিও ব্রেন, যেটাতে টেলিকমিউনিকেশন, রিটেল এবং জ্বালানিতে যে ব্যবসা আছে সেগুলো বিভিন্ন ক্ষেত্রে হেল্প করবে এটা বলেছে। দেখে নিই যে আরও উপরন্ত রিলায়েন্স ঘোষণা করেছে জিও এআই ক্লাউড পরিষেবা, যা জিও ব্যবহারকারীদের 100 জিবি পর্যন্ত বিনামূল্যে ক্লাউড স্টোরেজ অফার করবে। কালী পুজোর সময় দীপাবলি ঘিরে পরিষেবা চালু হতে চলেছে। এই যে জিও ব্রেন এবং এই জিও এআই ক্লাউড, এই দুটো। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। না, নেক্সট ছবিটা দেখে নিই। এই যে জিও ব্রেন এআই একটা। নেক্সট কোয়েশ্চেন চলে যাবে। হু হ্যাজ লঞ্চ ট্যানেজার 1 স্যাটেলাইট? ট্যানেগার 1 স্যাটেলাইট কে উৎপন্ন করেছে? এটা হবে নাসা। এটা স্পেসএক্সের সাহায্যে লঞ্চ করেছে। দেখে নিই এটা। এই যে এটা উৎক্ষেপণ করেছে স্পেসএক্স ফ্যালকন 9 রকেটের সাহায্যে। এই লঞ্চ সাইটে ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস ক্যালিফোর্নিয়া থেকে। যৌথভাবে নাসা এর জেট প্রোপেলার ল্যাবরেটরি অন্যান্য অংশের দ্বারা বিকশিত হয়েছে। এটা প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে যেখান থেকে প্রধানত কার্বন ডাইঅক্সাইড, মিথেন গ্যাস নির্গমন শনাক্ত করা। সব থেকে বেশি কোথা থেকে CO2 এবং CH4 নির্গমন হচ্ছে সেটা করা। মূল উদ্দেশ্য গ্রিন হাউস গ্যাসকে লক্ষ্য করা, যা গ্লোবাল ওয়ার্মিং উল্লেখযোগ্য অবদান করে। মানে কোথা থেকে সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস রিলিজ হচ্ছে সেটা লক্ষ্য করা, এটা মেন উদ্দেশ্য এই প্রজেক্টটা। দেখে নিই যে এই স্যাটেলাইটটা লঞ্চ করা হয়েছে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হোয়ার ইজ দি 84th ধাম্মা কনফারেন্স 2024 সালে 84 ধাম্মা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা অ্যান্সার হবে আহমেদাবাদে। গুজরাটের আহমেদাবাদে ধাম্মা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 84 আন্তর্জাতিক ধাম্মা সম্মেলন 2024 23 থেকে 25 আগস্ট পর্যন্ত গুজরাটের আহমেদাবাদে অনুষ্ঠিত হয়েছে। গুজরাট বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ইন্ডিয়া ফাউন্ডেশন এই সম্মেলন আয়োজন করেছে।
কি কোশ্চেন আসতে হবে দেখে নিই। ফার্স্ট হচ্ছে এই যে 84 ধর্ম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে, এটা আনসার হবে গুজরাটে আহমেদাবাদে। আরেকটা কোশ্চেন আসতে পারে এই সম্মেলনটি কে আয়োজন করেছে, গুজরাট বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ইন্ডিয়া ফাউন্ডেশন আয়োজন করেছে। আরেকটা কোশ্চেন আছে 2024 সালে যে আন্তর্জাতিক ধর্ম সম্মেলন হয়েছে সেটা কততম সংস্করণ হয়েছে, এটা হবে 88তম সংস্করণ। এই যে এটা হচ্ছে এই যে। নেক্সট কোশ্চেন চলে যায়, ওয়ার ওয়াজ দি মানু বাকার শুটিং রেঞ্জ ইনঅর্গেটেড, মানু বাকার শুটিং রেঞ্জ কোথায় উদ্বোধন করা হয়েছে তার নামে, এটা অ্যান্সার মধ্যপ্রদেশে, মানু বাকার নামে মধ্যপ্রদেশ শুটিং রেঞ্জ ইনঅর্গেট করা হয়েছে। এই যে গোয়ালিয়র জিওয়াজি ক্লাব মনু ভাকারের শুটিং রেঞ্জ উদ্বোধন করা হয়েছে। 2024 সালে প্যারিস অলিম্পিক শুটিংয়ে 2টি ব্রোঞ্জ পদক জয়ী মানু ভাকার নামে এই পরিসরটির নামকরণ করা হয়েছে, মানু ভাকার শুটিং রেঞ্জ। ছবিটা দেখে নিই, এই যে মানু ভাকার শুটিং রেঞ্জ, এই যে ওনাকে ভিডিও কল করে দেখানো হচ্ছে। নেক্সট কোশ্চেন চলে যাই, হু লঞ্চ এআই পাওয়ার কনজারভেশন শপিং অ্যাসিস্ট্যান্ট রুফুস, কে এআই চালিত কথোপকথন শপিং রুফাস চালু করেছে, এটা অ্যান্সার হবে অ্যামাজন। অ্যামাজন তাদের ইউএস কাস্টমারদের জন্য একটা এআই শপিং ব্যবস্থা, এআই অ্যাসিস্ট্যান্ট চালু করেছে। দেখেন এটা নিয়ে, এই যে অ্যামাজন রুফুস নামে একটি এআই চালিত কথোপকথন শপিং সহকারী চালু করেছে। এই সহকারীটি মানে এআইটি পণ্য সম্পর্কে প্রশ্ন করলে উত্তর দিবে, মানে তার বিভিন্ন পণ্যের মধ্যে বিভিন্ন প্রোডাক্টের মধ্যে কম্পারিজন করবে, কোন প্রোডাক্টটি ভালো কি নিয়ে শপিংয়ের সিদ্ধান্ত দিবে। মানে এই এআইটি থেকে আপনি অ্যামাজনে বিভিন্ন কোশ্চেন করতে পারবেন, কোন প্রোডাক্টটির ডিটেলস সম্বন্ধে জানতে পারবেন, দুটো প্রোডাক্টের মধ্যে কম্পেয়ার করে আপনাকে কোনটা আপনার জন্য বেস্ট হবে সেটা বলবে। তো এই হেল্পগুলি করবে এআই সাইটটি। এটা এখনও ইন্ডিয়ার ক্ষেত্রে অ্যাভেলেবেল হয়নি, এটা শুধু এখন ইউএস গ্রাহকদের জন্য এখন উপলব্ধি করা হয়েছে, পরে ইন্ডিয়াতে এটা আসবে আশা করা যাচ্ছে, আশা করা যাচ্ছে আসবেই। এবার নেক্সট কোশ্চেন চলে যায়, এই যে এটা দেখে নিই, এই যে রুফুস, এই যে এরকম একটাই থাকবে, এই যে কম্পেয়ার করবে স্মার্ট ব্যান্ডের মধ্যে কম্পেয়ার করছে কোনটা বেস্ট হবে, স্মার্ট ব্যান্ড স্মার্ট ওয়াচের মধ্যে এইভাবে কম্পেয়ার করবে। এই যে শুড আই গেট এ ফিটনেস ব্যান্ড অ্যান্ড স্মার্ট ওয়াচ, এইভাবে হেল্প করবে আপনাকে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, টু হুম হ্যাজ দি সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ এফডিআই ইন ভিস্তারা এয়ার ইন্ডিয়া, কেন্দ্রীয় সরকার কার কাছ থেকে ভিস্তারা এয়ার ইন্ডিয়াতে এফডিআই অনুমোদন করেছে, এটা হবে সিঙ্গাপুর এয়ারলাইন্স থেকে। দেখে নিই এটা কি আছে, কেন্দ্রীয় সরকার ভিস্তারা এয়ার ইন্ডিয়াকে একত্রীভূত করার জন্য সিঙ্গাপুর এয়ারলাইন্স থেকে সরাসরি বিদেশি বিনিয়োগ অনুমোদন করেছে, মানে এফডিআই ফরেন ডাইরেক্ট ফান্ড অ্যালাউ করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারাকে একত্রিত করার জন্য। যে সিঙ্গাপুর এয়ারলাইন্স একভূত সত্তার 25.1% অংশীদারিত্বে সুরক্ষিত করতে এত কোটা বিনিয়োগ করবে, যেটা টাটা গ্রুপ অবশিষ্ট এত ধারণ করবে। মানে সিঙ্গাপুর এয়ারলাইন্স এই ভিস্তারায় অংশগ্রহণ করেছে, তার এই যে 2059 কোটি টাকা দিয়ে তার 25.1% শেয়ার কিনেছে, বাকি শেয়ার তার কাছে থাকলো। তারপরে দুটো কোলাবোরেট হয়ে ভিস্তারা তার নিজের বাড়াতে পারবে, ক্লাস বাড়বে, ভিস্তারা উন্নতি হবে, এই জন্য এটা মেনলি করেছে। তো সেটার এই যে সিঙ্গাপুর যে এত টাকাটা পেমেন্টটা করেছে, এই যেটা পেমেন্টটা করবে, এটা এই সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিচ্ছে এফডিআইটা। 2024 সালের শেষে একত্রিত সম্পূর্ণ করে আশা করা হচ্ছে, 2024-এর শেষে এটা এটা ফাইনাল হয়ে যাবে ডিলটা, এটা আশা করা যাচ্ছে। এই যে এটা দেখে নি, এই যে এফডিআই সিঙ্গাপুর এয়ারলাইন্স এটা করেছে, মার্চ করেছে, জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। কে এফডিআইটি করেছে, ইস্যু করেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যালাউ করেছে, কে এফডিআইটি ঘোষণা করেছে, সিঙ্গাপুর এয়ারলাইন্স, জাস্ট মনে রাখলে হবে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হুইচ কোম্পানি ওয়াজ গিভেন দি স্ট্যাটাস অফ নবরত্ন কোম্পানি ইন আগস্ট 2024, আগস্ট 2024 কোন কোম্পানিকে নবরত্ন কোম্পানি হিসেবে ঘোষণা করেছে? টোটাল 4টে কোম্পানিকে করা হয়েছে, এর মধ্যে কোনটা কোনটা দেখে নিই। এর মধ্যে এটা অ্যান্সার হবে অল অফ দি অ্যাবভ, এনএইচপিসি, এসজিভিনি, রিটেল, সবকটা কোম্পানি। আরও একটা কোম্পানি আছে আমরা দেখে নিচ্ছি, সবকটা কোম্পানিকে নবরত্ন কোম্পানি হিসেবে ঘোষণা স্ট্যাটাস দিয়েছে। এই যে আগস্ট 2024 ভারত সরকার 4টি কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজকে নবরত্ন মর্যাদা দিয়েছে। এই কোম্পানিগুলি হলো, একটা হচ্ছে সতলুজ জল বিদ্যুৎ নির্গমন, ন্যাশনাল হাইড্রো টেকনোলজি পাওয়ার কর্পোরেশন, রিটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া, সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া। সেসি, এনএইচপিসি, এটা হচ্ছে এসজিভিএন, সতলুজ জল বিদ্যুৎ নিগমন, ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন, রিটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া, সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই 4টেকে কোম্পানিকে দিয়েছে।
তো এই 4টে কোম্পানির নাম মনে রাখতে হবে, নবরত্ন স্ট্যাটাস দিয়েছে। কারণ এরকম কোশ্চেন আসতে পারে নিচের কোন কোম্পানিটিকে নবরত্ন স্ট্যাটাস দেওয়া হয়নি, তো সেখানে এই 3টে কোম্পানির নাম দিল, একটা এক্সট্রা কোনো কোম্পানির নাম দিল, সেই 4টে নাম আমরা মনে রাখা খুব ইম্পর্টেন্ট। এবার নেক্সট চলে যাই আমরা, হুইচ প্রজেক্ট হ্যাজ বিন লঞ্চ বাই দি ইন্ডিয়ান আর্মি টু হেল্প ডিফেন্স পেনশনার সোলজার্স অ্যান্ড দেয়ার ফ্যামিলি। প্রতিরক্ষা পেনশন বিভাগ সৈন্য পরিবারদের সাহায্য করার জন্য ভারতীয় সেনাবাহিনী কোন প্রকল্প চালু করেছে? এটার অ্যান্সার হবে প্রজেক্ট নামান। যারা ডিফেন্সে পেনশন পাচ্ছে তাদের সোলজার এবং তাদের ফ্যামিলিদেরকে সাহায্য করার জন্য ইন্ডিয়ান আর্মি একটা এই প্রজেক্ট নামান বলে একটি প্রজেক্ট চালু করেছে। প্রজেক্টটি কী দেখেন একটু, এই যে ভারতীয় সেনাবাহিনী প্রতিরক্ষা পেনশন বিভাগী সৈন্য এবং তাদের পরিবারকে উৎসর্গিত সহায়তা পরিষেবা প্রদানের জন্য প্রকল্প নামান চালু করেছে। এই উদ্যোগটি স্পার্স অফ পেনশন প্রশাসন রক্ষা সিস্টেম ডিজিটাল পেনশন সিস্টেমের উপর দৃষ্টি নিবদ্ধ করে, যা পেনশন সম্পর্কিত প্রক্রিয়াগুলি স্ট্রিমলাইন এবং সারা দেশে প্রবীণ ও তাদের নিকট আত্মীয়দের অ্যাক্সেসযোগ্য সুবিধার নিশ্চিত করবেন। মানে সোজা কথা বলে দিচ্ছি আমি কী বলতে চাইছে। এই প্রজেক্ট নামান প্রকল্পটি মানে অনেক বয়স্ক যারা পেনশন নিয়ে বিভিন্ন প্রবলেম হচ্ছে, তো তাদের জন্য একটা পোর্টাল তৈরি করবে, তাদের ফলে তাদের নিকটতম আত্মীয় যারা আছে তারা খুব সহজে এই পোর্টালটি অ্যাক্সেস করে এই প্রবলেমগুলিকে সলিউশন করতে পারবে, বা কী প্রবলেম হচ্ছে সেগুলি এই পোর্টালে গিয়ে জানাতে পারবে। যার ফলে যারা অনেক বয়স্ক ফ্যামিলি আছে, সোলজার্স আছে ইন্ডিয়ান আর্মিতে, তারা পেনশন পাচ্ছে, যাদের ফ্যামিলি যারা পেনশন নিয়ে বিভিন্ন প্রবলেম সৃষ্টি করছে, তাদের যেটা যেন না হয়, ওই জন্য এই প্রজেক্ট নামান প্রকল্পটি চালু করেছে ইন্ডিয়ান আর্মি। নেক্সট এই যে প্রজেক্ট নামান এই প্রকল্পটি চালু করেছে এই প্রজেক্ট নামান। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হুইচ কান্ট্রি হ্যাজ নেম ভলভো সাইক্লোন আসনা ইন আরাবিয়ান সি? আরব সাগরে ঘূর্ণিঝড় আসনা নামকরণ করেছে কোন দেশ? এটার অ্যান্সার হবে পাকিস্তান। পাকিস্তানে আসনার নামকরণ করেছে আরব সাগরে যে ঘূর্ণিঝড় এসছে সেটা। এই যে ঘূর্ণিঝড় আসনার নাম দিয়েছে পাকিস্তান। নামটি অর্থ উদ্বেগকে সিদ্ধিক বা প্রশংসিত করা হবে। দি ওয়ান টু বি অ্যাকনলেজ অর প্যারাইজড ইন উর্দু। মনে রাখলে হবে কে নামটা দিয়েছে, পাকিস্তান নাম। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, কে হেমনা কমিটি কনস্টিটিউটেড বাই কেরালা গভর্নমেন্ট ইজ রিলেটেড টু হুইচ ফিল্ড? কে হেমনা সরকার কর্তৃক কেরালা সরকার কর্তৃক গঠিত হেমনা কমিটি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? কে হেমনা কমিটি যেটা কেরালা সরকার গঠিত করেছে, এটা একটু ভুল আছে এখানে, সেটা কিসের সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পর্কিত। ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিমেল ওয়ার্কারদের সঙ্গে যে হ্যারাসমেন্টগুলি হচ্ছে সেগুলি যাতে না হয় বলে 2017 সালে কেরালা গভর্নমেন্ট এই যে কে হেমনা কমিটি বলে একটি কমিটি বানিয়েছিল। তো যেটা এখন রিপোর্ট দিতে ডিলে করছে বলে ওই জন্য এটা নিউজে এসছে, সেই জন্য এটা মনে রাখতে হবে। আর দেখে নিই এটা, কেরালা সরকার কর্তৃপক্ষ কে হেমনা কমিটি মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি নারীদের সমস্যা সমাধানের উপর দৃষ্টি নিবদ্ধ করে। 2017 সালে অভিনেত্রী লাঞ্ছিত মামলার পর উইমেন ইন সিনেমা কালেকটিভ এর একটি আবেদনের প্রক্রিয়া এই কমিটি গঠন করা হয়েছিল। তো এই কমিটি রিপোর্ট দিতে দেরি করছে বলে এটা নিউজে এসছে, ওই জন্য মনে রাখতে হবে কে হেমনা কমিটি কিসের সঙ্গে সম্পর্কিত। কেরালা যে মালায়ালাম কেরালা রাজ্যে যে মালায়ালাম মুভিগুলি হয় সেগুলিতে নারীদেরকে যেন হ্যারাসমেন্ট সমস্যা হয়েছিল সেগুলি যাতে না হয় বলে কমিটি তৈরি করা হয়েছে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হোয়েন ইজ ন্যাশনাল নিউট্রিশন উইক অবজার্ভ এভরি ইয়ার ইন ইন্ডিয়া? প্রতি বছর ভারতের জাতীয় পুষ্টি সপ্তাহ কবে পালন করা হয় নিউট্রিশন উইক? এটা হচ্ছে 1 থেকে 7 সেপ্টেম্বর সেলিব্রেট করা হয় প্রতি বছর নিউট্রিশন উইক। এই যে ভারতে প্রতি বছর 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়। সপ্তাহের অনুষ্ঠানের লক্ষ্য স্বাস্থ্য এবং সুস্থতার জন্য পুষ্টির গুরুত্ব সম্পর্কে সচেতনতা করা, এটা মেন উদ্দেশ্য এটার। মানে তাই খাদ্যে স্বাস্থ্য এবং সুস্থতার জন্য পুষ্টি কতটা ইম্পর্টেন্ট আমাদের শরীরের জন্য সেটা এটা আমাদেরকে জানানো, এই জন্যই 7 দিনে পালন করা হয় ন্যাশনাল নিউট্রিশন ডে হিসেবে, ন্যাশনাল নিউট্রিশন উইক হিসেবে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হু অ্যামং দি ফলোইং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি চেয়ারম্যান অফ মহারত্ন কোম্পানি হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড? নিচের মধ্যে কে মহারত্ন কোম্পানি হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড চেয়ারম্যান নিযুক্ত হয়েছে? এটার অ্যান্সার হবে পুষ্প কুমার যোশী। ইনি আগেও ছিলেন, আবার নতুনভাবে নিযুক্ত হলেন পুষ্প কুমার যোশী। এই যে ডক্টর পুষ্প কুমার যোশী 4 মে 2022 সাল থেকে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান ব্যবস্থাপনা হিসেবে নিযুক্ত হয়েছেন। এখনও বর্তমানে আবার তিনি নতুনভাবে নিযুক্ত হলেন
ডক্টর পুষ্পকুমার যোশী মনে রাখতে হবে, এই যে ডক্টর পুষ্পকুমার যোশী ইনি। এবার নেক্সট কোশ্চেন চলে যায়, আজকে লাস্ট কোশ্চেন। হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য বেস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডেড বাই দ্য ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স কলকাতা? ইন্ডিয়া চেম্বার অফ কমার্স কলকাতা কর্তৃক সেরা ক্ষুদ্র আর্থিক ব্যাংক অফ ইন্ডিয়া পুরস্কার কাকে দেওয়া হয়েছে? এটা আনসার হবে জানা এসবিএফকে, স্মল ফাইন্যান্স ব্যাংকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংকিং কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড 2024-এ ভারতীয় চেম্বার অফ কমার্স দ্বারা জনা স্মল ফাইন্যান্স ব্যাংকে ভারতের সেরা ক্ষুদ্র আর্থিক ব্যাংকে পুরস্কার দেওয়া হয়েছে। তারা তাদের ব্যতিক্রমী কার্যক্রম উদ্ভাবনের প্রতি প্রতিশ্রুতি তুলে ধরার আরও বেশ কয়েকটি প্রশংসা পেয়েছে। মনে রাখলে হবে আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংক কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড 2024 কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হচ্ছে জনা স্মল ফাইন্যান্স ব্যাংকে। ছবিটা দেখে নিই, এই যে জনা স্মল ফাইন্যান্স ব্যাংকে এই যে বেস্ট পারফর্মিং অন দি অ্যাসেট কোয়ালিটি, বেস্ট পারফর্মিং অর প্রফিটেবিলিটি, বেস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক অফ ইন্ডিয়া, এই যে উইনারগুলি দেওয়া হয়েছে প্রাইজগুলি। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেল